নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এসএসসির যে মামলা ছিল আজকে সুপ্রিম কোর্টে, সেই মামলা আবার পিছিয়ে গেল। দর্শক, পিছিয়ে গেল তার কারণ দুটো হতে পারে। একটা হতে পারে যে বাংলাদেশের এই ভয়াল পরিস্থিতিতে চাপে পড়ে গেছে ভারত, যার ফলে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নড়ে পড়েছে এবং যে কারণে তারা হয়তো বিচারপতিগণ তারা হয়তো ভাবছেন যে নতুন ভাবে ভারতবর্ষকে ভাবতে হবে, সেই কারণে হতে পারে। আর একটা কারণ হতে পারে যে রাজ্য সরকারকে বাঁচাতে চাইছি, এবং সেটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা আছে যে রাজ্য সরকারকে বাঁচাবার জন্য এরা বারবার সুপ্রিম কোর্ট তারিখ করে যাচ্ছে। প্রতিটা মামলায় অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে যে মামলাগুলো থাকবে, সুপ্রিম কোর্ট সেই মামলাগুলো তারিখ দেবে। দিয়ে মামলা এখনো পর্যন্ত শুনানি হলোই না। প্রায় 16 বার মামলার ডেট উঠেছিল, কিন্তু একবারও শোনার প্রয়োজনই মনে করেনি সুপ্রিম কোর্ট। ঠিক সেই রকম আমরা যেটা দেখতে পাচ্ছি এসএসসির ক্ষেত্রেও, কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিলাম, কিন্তু আমরা যে তাড়াতাড়ি করে সেই মামলার শুনানি করে সাধারণ মানুষের উপকার করব, সেটার দিকে কিন্তু আমরা একবারও নজর দিচ্ছি না। কেন বলছি দর্শক, দেখুন আজকে 3 মাস হয়ে গেছে সুপ্রিম কোর্টের যে মামলা ছিল সেটা ছিল 22শে এপ্রিল, 2024 কলকাতা হাইকোর্টের 2016 যে মামলা, এটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ, পুরো প্যানেলটা বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তারপর সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেছিল রাজ্য সরকার। এসএসসি গেছে, এসএসসি শুধু একা যায়নি, রাজ্য সরকারও গেছে। রাজ্য সরকার এসএসসি গিয়ে তারা বললেন যে এটা কি করে হয় মিলন। তার কারণ হচ্ছে এই যে 26,000 ছেলেমেয়ের মধ্যে অনেক ছেলেমেয়ে আছে যারা জেনুইন, তারা বাদ পড়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কি করলেন, তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের মামলাকে খারিজ করে দিলেন এবং প্রধান বিচারপতি এই মামলা শুনেছিলেন। মামলা শোনার পর তিনি বললেন যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় খারিজ। 3 মাস সময় দিলেন, এপ্রিল থেকে মে, জুন, জুলাইয়ে পেরিয়ে গেল আগস্টের 6 তারিখ, মানে আজকে 6 তারিখে ডেট ছিল। এই ডেটে মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট প্রয়োজনই মনে করলেন না সেই মামলা শোনার। এবার বলছি দর্শক যে কোথায় ক্ষতিটা করছেন সুপ্রিম কোর্টের, অ্যাকচুয়ালি ক্ষতি করার জায়গাটা কোথায় সেটা আপনাদের বলি। এটা কোনো খুনের মামলা নয়, বা এটা কোনো দুর্নীতি হয়েছে টাকা কেলেঙ্কারির মামলা নয়। এটা হচ্ছে যে শিক্ষকেরা বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন, তাদের ভবিষ্যতের ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে যে শিক্ষকেরা পড়াশোনা করাবেন বা যারা শিক্ষা দপ্তরে চাকরি করবেন, তাদের ভবিষ্যতের কথা ভেবে আপনি সময়ের পর সময় নিয়ে যাচ্ছেন, কিন্তু তারা চাকরি করছেন। এবার ধরুন 26,000 যারা চাকরি করছেন, এই 26,000-এর মধ্যে আমরা যদি ধরে নিই সব থেকে কম 6,000 লোক যারা শিক্ষকতা করছেন, এই 6,000-এর মধ্যে আমরা যদি ধরে নিই যে 2,000 শিক্ষক জালিয়াতি, বাকি 4,000 শিক্ষক তারা একেবারে জেনুইন, তারা বিশাল তাদের নলেজ, তাদের ব্যাপক নলেজ, তারাও পড়াচ্ছে, 2,000 লোকও পড়াচ্ছে। এই 2,000 ছেলে মেয়ে জালিয়াতি করে টাকার বিনিময়ে পার্টি পলিটিক্সের রেফারেন্স খাটিয়ে চাকরি পেয়েছে, তাদের কাছে যে ছেলে মেয়েগুলো শিক্ষা নিচ্ছে, সেই শিক্ষাগুলো কি সঠিক হচ্ছে না। যার ফলে কি হবে, একটা পুরো প্রজন্ম তারা কিন্তু শিক্ষার আলো থেকে বহিষ্কৃত থাকবে, মানে অন্ধকারে থাকবে। তাদের যে পড়াশোনা, তারা যেভাবে পড়াশোনা করবে, স্কুলে পড়ছে ঠিক কথা, কিন্তু যারা পড়াচ্ছেন তাদের তো কোয়ালিটি নেই, তাদের শিক্ষকতা যোগ্যতা নেই, তাদের জালিয়াতি করে তারা চাকরি পেয়েছে। সুতরাং তারা কি শেখাবে, তারা জালিয়াতি শেখাবে, জাল করে কিভাবে চাকরি পাওয়া যায় সেই জিনিস শেখাবে। ফলে সমাজের একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখছেন না। সুপ্রিম কোর্ট এটা দেখছেন যে ছেলে মেয়েগুলো চাকরি চলে যাচ্ছে, তাদের মধ্যে থেকে কিছু ছেলে মেয়ে হতে পারে জেনুইন, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যদি চাকরি চলে যায়। কিন্তু যে ছেলে মেয়েগুলো পড়াচ্ছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, যাদের কোয়ালিটি নেই,
তারা যে ছেলে মেয়েগুলোকে শিক্ষা দিচ্ছে আগামী ভবিষ্যৎকে নষ্ট করার জন্য, সেই দিকে সুপ্রিম কোর্টের নজর নেই। কি সুন্দর জিনিস ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা, সত্যি কথা বলছি দর্শক, স্যালুট করতে হয় যে এই ধরনের বিচারপতিরা, যারা বিচারকের আসনে বসে আছেন, যারা পশ্চিমবঙ্গে এসে বলেন যে আমরা ভগবান নই, অথচ সাধারণ মানুষ ভগবানের দরজায় তাদেরকে রেখেছেন, তারা এই ধরনের বিচার করলে ভগবানটা হবে কোথা থেকে? শুধু তারিখ পে তারিখ, মানে একটা দিনের পর দিন একটা প্রজন্মকে ভুল পড়াচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের কাছে তাড়াতাড়ি বা আর্জেন্সির কোনো প্রয়োজন মনে হচ্ছে না। অথচ যে ছেলে মেয়েগুলো দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি টেকাবার জন্য কলকাতা হাইকোর্টের রায়কে সাথে সাথে খারিজ করে দেওয়ার জন্য সেইটার শুনানিতে তাদের আর্জেন্সি ছিল, এবং তারা যাতে চাকরি করে বহাল তবিয়তে ভারতবর্ষের টাকা লুট করতে পারে তার জন্য আর্জেন্সি ছিল। কিন্তু যে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এই ছেলে মেয়েগুলো, তাদের জন্য কোনো আর্জেন্সি নেই। এইখানেই হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় প্রবলেম, এবং যেটা এখনকার যে সমস্ত বিচারপতিরা আছেন তারা কিন্তু এই কাজটা করছেন সূক্ষ্মভাবে। ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার মূল জায়গা কিন্তু এটা। পশ্চিমবঙ্গে যেভাবে এবং যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, তার থেকেও বড় ক্ষতি করছেন কিন্তু এই ধরনের যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ যারা আছেন, যারা এই মামলা শুনানি করছেন, তারা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষতি আরো বেশি করে করছেন। কারণ যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছেন চিটিংবাজিদের কাছে, যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছেন দুর্নীতিবাজিদের কাছে, যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছেন যাদের কোনো যোগ্যতা নেই, তাদের কাছ থেকে কি শিখবে? সুতরাং একটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে সুপ্রিম কোর্টই বলবো। কারণ তাদের দায়িত্ব অনেক বেশি। তারা তো নিজেদের জায়গায় তাদেরকে ভারতবর্ষের মানুষ গুরুত্ব দেয়, আইনি ব্যবস্থাকে সম্মান করে। ভারতবর্ষের মানুষ মনে করে সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ কোর্ট, যেখানে বিচার পাওয়া যায়। সেই কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ চলছে, সেই ডিভিশন বেঞ্চ এটা আর্জেন্সি হিসাবে মেনে নিতে পারছে না যে এতগুলো ছেলে মেয়ে, 2000 ছেলে মেয়ে যারা পড়াচ্ছে বিভিন্ন স্কুল কলেজে, যে কিভাবে নষ্ট করছে সেই ছেলে মেয়েগুলোকে, তাদের ভবিষ্যৎকে কিভাবে অন্ধকারে ঠেলে দিচ্ছে, সেই আর্জেন্সি এক বড় মনে হচ্ছে না। ভাবুন তো, এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, মানে এপ্রিল মে জুন জুলাই আগস্ট 5 মাস, মানে 4 মাস আমরা ধরে নিতে পারি, এই 4 মাসে কতটা পড়াশোনা নষ্ট করা হলো। যে ছেলে মেয়েগুলো এই জালিয়াতি জালিবাজি দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কাছে পড়াশোনা করছেন, শিক্ষক শিক্ষিকাদের কাছে, তাদের কাছ থেকে কি শিখছেন? সুপ্রিম কোর্টের এটা মনে হচ্ছে না একবারও যে এটা আরো বেশি আর্জেন্সি, এটাকে তাড়াতাড়ি করে শুনে একটা রায় দিতে হবে, সঠিক রায় দিতে হবে, সেই দিকে কোনো নজর নেই। শুধু তারিখ পে তারিখ, মাসের পর মাস, দিনের পর দিন। কি বলছে? পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশ মতো মামলার অনেক পক্ষই সংক্ষিপ্ত সার জমা দিয়েছে 4 সদস্যের নোডাল কাউন্সিলের কাছে। যারা নতুন করে মামলা করেছেন তাদের জন্য আগামী সোমবার পর্যন্ত সংক্ষিপ্ত সার জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হবে? আরে ভাই, তদন্ত করুন, যাদেরটা ধরা পড়ছে তাদেরকে বের করুন, সিস্টেম থেকে বের করুন। যে ক্যাবিনেটে মিটিং হয়েছে সেই ক্যাবিনেটকে ধরুন। কিছুই করছেন না, শুধু তারিখ, কারণ খুঁজে, কোনো একটা ছুতো খুঁজে সময় দিয়ে দাও। 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ, সময় পর সময়, তারিখের পর তারিখ, আমরা শুধু তারিখ দেখে যাব, কিন্তু ফল দেখতে পাবো না। 26,000 চাকরি বাতিলের যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলার 5 জন রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল করেছে হাইকোর্ট, এদের সবার কথা শোনা হবে। 3 মাস তো সময় দিয়েছেন, আর কত সময় লাগবে? এদের বক্তব্য শুনতে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়।
আর যদি যে দিতে পারবে না তাকে আপনি ডিসমিস করুন, সেটা করছেন না, উল্টে বলছেন আরো সময় বাড়ানো হলো। এটাই 3 মাসে যারা পড়ালো, যে ছেলে মেয়েগুলো পড়লো এই জালিয়াতি টিচারদের কাছে, তাদের ভবিষ্যতের কি হবে? তাদের ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাচ্ছে। তার বেলা আপনার কোনো সাড়া নেই, তার বেলা আপনি কিছু ভাবছেন না। দর্শক, আমরা সুপ্রিম কোর্টকে মান্যতা দিই, আমরা সুপ্রিম কোর্টের রায়কে গুরুত্ব দিই, আমরা সম্মান করি, কিন্তু যেভাবে ডেটের পর ডেট দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মামলায়, তাতে আমরা সত্যিকারে বলতে বাধ্য হচ্ছি যে সুপ্রিম কোর্ট এখন বায়াসড। কোনো না কোনো কারণ না কারোর অঙ্গুলি হেলনে তাদের এই ডেটের পর ডেট দেওয়ার যে প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট 2016 গ্রুপ সি, ডি, নবম দশম, একাদশ দ্বাদশ পুরো প্যানেল বাতিল করেছিল বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সবর রশিদ। আপনি সেই মামলাটাকে একদিনে খারিজ করে দিলেন, দুদিনে শুনে। অথচ আপনি যারা মিথ্যে বলে চাকরি পেয়েছে, যারা জালিয়াতি করে চাকরি করেছে, যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে যারা শিক্ষাদান করছে ছাত্রছাত্রীদের, তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, তাদের দিকে আপনার কোনো নজর নেই। কারণ তারা যদি না শিখতে পারে, না পড়াশোনা করতে পারে, তার একটা প্রজন্ম নষ্ট হবে, আন্দোলন হবে না, কিছু চাইবে না, দাবি দাওয়া কিছু থাকবে না, কারণ শিক্ষা নেই পেটে। আর শিক্ষা না থাকলে তারা কি করে বুঝবে তাদের অ্যাকচুয়ালি কি প্রয়োজন আর কি প্রয়োজন নয়, সমাজ তাদেরকে কি দিয়েছে বা কি দেয়নি, সেই বোঝার অধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। আমরা হিন্দি সিনেমাতে দেখেছি যে কোর্টে কোনো আইনজীবী লড়ছেন, একজন অভিনেতা, তিনি খালি বলছেন যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে প্রতিটা মামলাতে শুধু তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এবং এই তারিখ পে তারিখ শুধুমাত্র কোনো একটা বিশেষ কারণবশত হচ্ছে, তা একেবারেই আমরা মেনে নিতে পারছি না। সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে একদম স্পষ্ট বার্তা, এর পেছনে কোনো না কোনো অঙ্গুলি হেলন, কোনো না কোনো নির্দেশিকা আছে, যার জন্যই এই ধরনের স্টেপ নিচ্ছেন সুপ্রিম কোর্ট। আমরা তার বিরোধিতা করছি, কারণ ভারতবর্ষের 150 কোটি মানুষ, তারা তাদের ট্যাক্সের টাকা দিয়ে এই যে এত বড় একটা সংসদ চলছে, বিচারালয় চলছে, এত এমপ্লয়ি, সরকারি এমপ্লয়ি, প্রত্যেকের মাইনে কিন্তু এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে হয়। তাই প্রতিটা মানুষকে জানাবার প্রয়োজন আছে আপনাদের, যে আপনারা কেন দিনের পর দিন মামলাকেই পরে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন। আজকে সারদা মামলা 2011 সালের মামলা, এখনো পর্যন্ত তার কোনো নিষ্পত্তি হলো না। কেন কেন হলো না? নারদা কোনো খবর নেই, রোজবেরি কোনো খবর নেই। দিনের পর দিন পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা লুট করে নিল, তার কোনো সুরাহা নেই। বাংলার মানুষ কি শুধু শোষণেই মুখ পুষে থাকবে? দর্শক, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের প্রতিবাদের জায়গা থেকে আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যে সুপ্রিম কোর্টে আজকেও কোনো রায়, কোনো শুনানি হলো না এসএসসি মামলায়। শুধু একটা জিনিসই হলো, এটা হচ্ছে তারিখ পে তারিখ। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।